রিত নিজের ভাইয়ের রোমান্স নিজে নজর দেওয়া কিন্তু ব্যাড ম্যানার্স জানো তুমি। পাশ থেকে কারো কণ্ঠ পেয়ে চমকে ওঠে মায়া। দ্রুততার সঙ্গে পিছনে ফিরে তাকাতেই চোখে পড়ল রিতের দুষ্টুমি ভরা হাসি মুখ। মায়া রিতকে নিজের দিকে এমন করে তাকাতেই দেখে লজ্জায় সিটিয়ে যায়। কি করবে কিছু ভাবতে না পেরে নিচে দিকে তাকিয়ে থাকে। আমতা আমতা করতে লাগে রিতের সামনে। রিত মায়ের অবস্থা বুঝতে পেরে সেও মায়ের দিকে আবারও এগিয়ে এসে এক হাতে মায়ের গালে স্পর্শ করে খানিকটা ঝুঁকে চোখের দিকে তাকিয়ে থেকে মজা করে বলে, ইয়ে কি রিত? না মানে আসলে আমি ভাইয়া ডাকতে এসেছিলাম খাওয়ার জন্য। আচ্ছা তাই আর এসে তুমি ভাইয়ের রোমান্টিকতা দেখতে মত্ত হয়ে গেলে? একেবারে তাই না, এতে তোমার কোনো দোষ নেই তাই তো? হৃদের এমন কথা মায়া নিজের মাথাটা ওপর নিচ নাড়িয়ে সুমতি জানায়, অর্থ হ্যাঁ, তার কোনো দোষ নেই। মায়াকে সুমতি জানাতে দেখে হৃদ হালকা হেসে হঠাৎ করে মায়াকে কোলে তুলে নেয় নিচে যাওয়ার জন্য, খাবারের জন্য। মূলত হৃদও ডিনার করার জন্য নিচে দিকে যাচ্ছিল। হঠাৎ করে মায়াকে আরিফের রুমের দিকে উঁকি মেরে তাকিয়ে থাকতে দেখে সন্দেহের বশবর্তী হয়ে এগিয়ে আসে হৃদের এখানে। যে বউ তার কি এমন নিজের ভাইয়ের রুমের দিকে উঁকি মেরে মেরে দেখছে রুমের ভিতরে না গিয়ে সেটা দেখার জন্য। এখানে এসে ফিহাকে এমন করতে দেখে সবটা পরিষ্কার হয়ে যায় হৃদের কাছে। হৃদের আরিফ এবং ফিহাকে নিয়ে কোনো রকম আপত্তি নেই। যে যার খুশি করুক, তার কোনো কিছুতেই আসে যায় না। হৃদের শুধু নিজের সম্পর্কে দিকটা ছাড়া কারো বিষয় দেখার প্রয়োজন বোধ মনে করেনি কোনো কালেই। তাই ওদের কোনো কিছু না বলেই নিজের বউকে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলে উঠে, আচ্ছা রিত, তোমার কি সহজ ভাষায় সহজভাবে বোঝাতে পারবো না? তোমার দু ভাই বোন কি একই পদ্মার মানুষ? সহজে সোজা হতে চাও না? তোমাদের পিটিয়ে সোজা করতে হয়। যেমনটা আমি তোমাকে আমার মতো বশ করেছি, ঠিক তেমনটা ফিহাও তোমার ভাইকে বশ করে ওর সাথে থাকতে বাধ্য করবে একইভাবে। হৃদের এমন কথায় মায়া কোনো রকম উত্তর না দিয়ে গাল ফুলে ঘামটি মেরে বসে থাকে হৃদের কোলের মধ্যে। হৃদ মায়াকে কোলে করে সবার সামনে ডাইনিং টেবিলে নিজের পাশের চেয়ারটা বসিয়ে দেয়। পরে সেও নিচে চেয়ারটা টেনে বসে মায়ের পাশে। হৃদের এমন কাজ উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে আছে। হৃদও মায়ার দিকে, শুধু আরাফাত খান বাদে তিনি স্বাভাবিক ভঙ্গিতে বসে বসে নিজের মতো করে খাবার খাচ্ছে, কিন্তু বাকিরা সবাই হাঁ হয়ে আছে দুজনকে হাসি মুখে দেখে। মায়া প্রথমে বুঝতে পারেনি সে কোথায় আছে। পরে যখন চারপাশে তাকে বুঝতে পারল সবাই কেন তাকে এভাবে দেখছে, তখন ভয়ের সাথে সাথে দাঁড়িয়ে পড়ে হেনা খানের দিকে তাকিয়ে থেকে। মায়া তাকানোর সাথে সাথে হৃদ কপাল কুঁচকে মায়ের হাত ধরে আবার বসিয়ে দেয় নিজের পাশে রাগীভাবে। হৃদের এমন একটা ভাব করছে যেন কিছুই হয়নি এখানে, সবটা স্বাভাবিক। তার চারপাশ আয়ান দুজনকে একসাথে দেখে রেগে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। সাথে সাথে রাগে যেন আয়ানের শরীর কেঁপে কেঁপে উঠছে বারবার। তাই নিচে প্লেটের দিকে তাকিয়ে নিজে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। নিজের অফিস রুমের ল্যাপটপের সামনে বসে আছে হৃদ, আর তার সামনে দাঁড়িয়ে আছে হৃদের অফিসের ম্যানেজার শফিক সাহেব। হাতে তার বেশ কিছু ফাইল। তিনি বিগত কয়েকটা সময় ধরে দাঁড়িয়ে হৃদের সামনে অসহায় ফেস করে। তার এমন অসহায়ত্বটা যেন আজ হৃদ চোখে ধরা পড়ছে না কোনোভাবেই। শফিক সাহেব তার ফাইলগুলো জরুরি ভিত্তিতে হৃদকে দিয়ে সাইন করানোর জন্য এখানে নিয়ে আসা, কিন্তু হৃদ একটা সাইন করার পরপরই ভিডিও কলে আর্জেন্ট ডিসকাস এ মত্ত হয়ে যায়। আর শফিক সাহেব তখন থেকেই চুপচাপ দাঁড়িয়ে আছে হৃদের সামনে। ল্যাপটপের সামনে বসে ভিডিও কনফারেন্সের কথা বলছে হৃদ বিদেশি ক্লায়েন্টের সাথে একটা বিশেষ ডিল ফাইল করার জন্য, বরাবরের মতোই। আর সে কলকে কেন্দ্র করে হৃদের অনেকটা সময় কেটে যায় ল্যাপটপের সামনে।
ভিডিও কনফারেন্সে থাকা সত্ত্বেও 10 মিনিট পর পর ফোন অলসে কলসও অ্যাটেন্ড করছে হৃদ। আর কল করা ব্যক্তিটি হচ্ছে মায়া। 10 মিনিট পর পর হৃদকে মায়া কল করছে কথা বলার জন্য। আর হৃদের হাসি মুখটা তার বইয়ে সেই কল অ্যাটেন্ড করছে বিনা বাক বয়ে। 2 মিনিট কথা বলার পর আবার ভিডিও কনফারেন্সে মনোযোগী হচ্ছে গম্ভীর মুখে। এতে করে বিদেশি ক্লায়েন্টদের কাজের খানিকটা ব্যাঘাত ঘটলেও হৃদের ভয় কেউ তা প্রকাশ করতে পারছে না। তাই সবাই অনেকটা জোরপূর্বক হাসি মুখে সবটা মেনে নিচ্ছে হৃদের সামনে। কারণ হৃদ তার বউয়ের সাথে নরম আর পাবলিকের সাথে গরম। বিষয়টি বুঝতে পেরে সবাই চুপ থাকে, নয়তো কোম্পানির সাথে সাথে হৃদের সহযোগিতা হারাতে হবে সবার। আর হৃদের সহযোগিতা না পেলে বিজনেসের সফলতা অর্জন করা দুষ্কর হয়ে পড়বে, সেটা কেউ চায় না। মায়া হৃদকে 10 মিনিট পর পর কল করলে হৃদ 1 মিনিট পর পর নিজের ফোন চেক করছে সে বউ তার কল করেছে কিনা সেই আশায়। ভিডিও কলে থাকার সত্ত্বেও বারবার নিজের ফোন চেক করাতে শফিক সাহেব হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে হৃদের দিকে। সে হৃদ খানের মতো মাফিয়া কিং কেউ ভালোবাসার মতো বিষয়টি এতটা দুর্বল করতে পারে তা জানা ছিল না শফিক সাহেবের। যদিও বিষয়টি জানতো তাহলে তিনি আরও আগেই দোয়া করত তার নির্দয় বস হৃদ খান যেন কারো প্রেমে পড়ে গভীরভাবে। তাহলে তো তিনি রোজ রোজ হৃদের অত্যাচার থেকে বেঁচে যেত। শফিক সাহেব কথাগুলো এক মনে ভেবে নিয়ে আবারও হৃদের দিকে তাকায় করুণ দৃষ্টিতে। ওনার এমন তাকানোর মধ্যে দিয়ে হৃদের ভিডিও কলটা শেষ হয়। পরে ফাইলগুলো সাইন করার জন্য কলমটা হাতে তুলে আবারও মায়ার কল আসে হৃদের ফোনে। কিছুক্ষণ কথা বলার পর হৃদ শফিক সাহেবের দিকে এক পলক তাকিয়ে থেকে চুপচাপ দ্রুত ফাইলগুলো সাইন করে দেয়। পরে শফিক সাহেবের বিদায় করে উঠে দাঁড়িয়ে সামনে কাচের দেওয়ালের ওপর একটা হাত রেখে বাহিরের দিকে তাকায় এক দৃষ্টিতে। নিহার বিয়ের পর মায়ার অনেকটা জোরাজুরি করে আজ ভার্সিটিতে পাঠিয়েছে হেনা খান। যেতে চায়নি প্রথমে, হৃদের কাছাকাছি থাকতে চেয়েছিল। তখন হৃদ মাইকে বুঝিয়েছে যে ভার্সিটিতে গিয়ে কাছাকাছি থাকতে পারবে দুজন। মায়ার মন চাইলেও হৃদকে কল করে কথা বলতে পারবে দুজন। আর কথা বলার মাধ্যমে মায়া হৃদের কাছাকাছি থাকতে পারে সারাক্ষণ। এটা বুঝিয়ে হৃদ মায়াকে ভার্সিটিতে পাঠিয়েছিল। এতে করে মায়া ভার্সিটিতে গেলেও হৃদের কথা অনুযায়ী হৃদের কাছাকাছি থাকার জন্য 10 মিনিট পর পরই হৃদকে কল করে যাচ্ছে মায়া। মায়া ভার্সিটিতে গিয়ে ফোন হাতে নিয়ে ঘামটি মেরে বসে আছে হৃদের সাথে কথা বলার জন্য। ক্লাসে ওর বিন্দুমাত্র মনোযোগ নেই। আর হৃদের যে খারাপ লাগছে মায়ার সাথে কথা বলতে, তেমনি কিন্তু মোটেও না। উল্টো হৃদ নিজেকে 1 মিনিট পর পর ফোন চেক করছে যে তার বউ তাকে কল করছে কিনা সেই আশায়। সামান্য দূরত্বটাও যেন কারো সহ্য হচ্ছে না। কথাগুলো ভেবে নিজেই হৃদ পাশ থেকে ফোনটা হাতে তুলে নেয় মায়াকে কল করার জন্য। কিছুক্ষণ রিং হওয়ার পরপরই মায়া কলটা রিসিভ করে করুণ কণ্ঠে বলে উঠে, আমার আর ক্লাস করতে একটু ভালো লাগছে না। আমি কখন বাসায় যাব? যখন ম্যাডামের সব কয়টা ক্লাস শেষ হবে তখন। আর তুমি মাত্র 2টো ক্লাস শেষ করছো। এতটা সময় ম্যাডাম কি এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েছে? হৃদের এমন কথায় মায়ের গা ফুলিয়ে বলে উঠে, আমার ভালো লাগছে না কোনো কিছুই, আমি আপনার কাছে যাব। মায়ের কথা হৃদ সবটা বুঝতে পেরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে করে বলে ওঠে, হৃদ তুমি নতুন নতুন প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছ। এই ফিলিংসগুলো তোমার জন্য নতুন, তাই এই ফিলিংসগুলো ঠিক করে সামলে উঠতে পারছো না। আর এই জন্য তুমি এতটা অস্থির হয়ে পড়ছো। তবে তোমার এই ফিলিংসগুলো সামলানোর জন্য আমি আছি তোমার পাশে সব সময়। এখন তুমি মনোযোগ দিয়ে বাকি ক্লাসগুলো। হৃদের বাকি কথাগুলো শেষ করার আগে পিছন থেকে কেউ একজন মায়াকে নাম ধরে ডেকে ওঠে,
আর আকস্মিক ঘটনা। মায়া চমকে উঠে পিছনে ঘুরে তাকায় ডাক দেওয়া ব্যক্তিটির দিকে তাকিয়ে। তখন চোখে পড়ল সাব্বিরকে। চোখের সামনে সাব্বিরকে দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়া পরে ফোন হাতে ধরা অবস্থায় সাব্বিরের দিকে তাকিয়ে থাকে ভুরু কুঁচকে। সাব্বির মায়াকে নিজের দিকে তাকাতে দেখে দূরত্ব তাড়া দিয়ে চারপাশে তাকাতে তাকাতে বলে ওঠে, ঋতু, আমার তোমার সাথে কিছু কথা আছে জরুরি। এখনই বলতে হবে আমার তোমাকে। পুরুষালিত কণ্ঠ শুনে মুহূর্তেই চুপ করে যায় হৃদ। তার বউকে কে এমন করে পারে বিষয়টা ভেবে কপাল কুঁচকে আসে হৃদের। পরে সাব্বিরের মায়ের সাথে জরুরি কথা বলতে চাই, সেটা শুনে মুহূর্তে মাথা গরম হয়ে যায় হৃদের। চোখ দুটো মুহূর্তে টকবগে ওঠা রক্তলাল চোখে পরিণত হয়। ভালো করে অজানা ব্যক্তিটি কণ্ঠস্বর শুনে মুহূর্তে এক ঝাড় ভয়রা কাজ করে হৃদের মনের মধ্যে। তাই আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ফোনটা কানে চেপে ধরে দ্রুততার সঙ্গে বের হয়ে যায় মায়া ভার্সিটির উদ্দেশ্যে। মায়ার সাথে কথা বলা ব্যক্তিটি যদি হৃদের চিন্তা করা ব্যক্তিটি হয়, তো আজ অনেক কিছু হয়ে যাবে। হয়তো তার বউকে তার কাছে আর নাও ফিরে যেতে পারে। হৃদ অনেকটা পাগল পাগল হয়ে গাড়ি চালাচ্ছে, আর মায়া ও ব্যক্তিটির কথাগুলো শুনতে শুনতে হৃদ এমন শোনার মধ্যে দিয়ে মায়া বলে উঠল, কি ভাইয়া, তুমি আমার সাথে চলো এখনই। সাব্বিরের কথা মায়া কিছু বুঝতে না পেরে চুপ থেকে আবারও ভুরু কুঁচকে আস্তে করে বলে ওঠে, কোথায় আর কেন? মায়া এমন কথা সাব্বির খানিকটা রেগে চাপা বলল, এত প্রশ্ন করেছো কেন? গেলেই তো দেখতে পারবে কোথায়। চলো আমার সাথে। ব্যক্তিটির এমন কথা হৃদ সাথে সাথে ফোনের ওপাশ থেকে চিল্লে বলে ওঠে, হৃদ, নো নো, কোথাও যাবে না তুমি। তুমি এখানেই থাকো, আমি আসছি তোমার কাছে। হৃদ চিল্লানোর সাথে সাথে গাড়ি অনেকটা চালানো শুরু করে দেয়। আর মায়া ফোনটা হাতে রাখা যেন হৃদের এমন চিল্লানোর কথাগুলো শুনতে পায়নি কোনোভাবেই। আর হৃদের জীবনে এই প্রথম নিজের বড্ড অসহায় মনে হচ্ছে, কারণ এই মুহূর্তে যদি নিজের প্রিয় মানুষটাকে রক্ষা করতে না পারে, তার সব কিছু বৃথা হয়ে যাবে। তাই যে করেই হোক নিজের প্রাণটা আগে রক্ষা করতে হবে, পরে না হয় বাকি সব কিছু দেখা যাবে। কারো কলিজা কত বড় হৃদ অনেকটাই বুঝতে পারে মায়ার সামনে কে এখন দাঁড়িয়ে আছে। তাই জানাটা যেন আরও বের হয়ে যাচ্ছে তার বইয়ের জন্য। হৃদ এমন সব চিন্তা ভাবনার মাঝে দিয়ে সাব্বির মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, চলো আমার সাথে দ্রুত। সাব্বিরের কথা মায়া কোনো রকম কথা না বলে চুপচাপ রাজি হয়ে যায় সাথে যাওয়ার জন্য। আর হৃদ অনেকটা পাগল পাগল হয়ে যায় মায়ার জন্য। এমন তো অবস্থায় পিছন থেকে আরও একজন ব্যক্তি বলে উঠে, কে কোথায় যাবে শুনি? পেছন থেকে কারো কণ্ঠ কানে আসতে আবারও চমকে পিছনে ঘুরে তাকায় সাব্বির ও মায়ার চোখে। সাথে আয়ানকে ভুরু কুঁচকে নিজের দিকে তাকাতে দেখে মায়া খানিকটা হাসি মুখে বলল, আরে আয়ান ভাইয়া, তুমি এখানে? আয়ান হাসি মুখে এক পলক তাকিয়ে থেকে সাব্বিরের দিকে তাকায় ভুরু কুঁচকে, পরে সাব্বিরের সামনে দাঁড়িয়ে পড়ে। সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, মায়া, তোমার সাথে কোথাও যাওয়ার জন্য বলছো? তুমি বা কেউ? আয়নের কণ্ঠ শুনে স্বস্তির নিঃশ্বাস পেল হৃদ। সাথে সাথে গাড়ি ব্যাক কষে সিটে মূল গান এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে কৃতজ্ঞতার সুরে নিজেই নিজেকে বলে ওঠে, আয়ান। কথা বলে হৃদ আবারও আয়ানের কথা মনোযোগী হয়। আয়ানকে হঠাৎ করে চোখে সামনে দেখতে পেয়ে চমকে উঠে ইতস্তত বোধ করতে থাকে সাব্বির। নিজের চুরি ধরা পড়ার ভয়ে দ্রুত কথা ঘুরিয়ে বলে ওঠে, আসলে মায়াকে আমার সাথে যেতে বলেছি প্রিন্সিপাল স্যার, তাই ডাকতে এসেছিলাম। কিন্তু কেন? আয়নের পরপর প্রশ্ন করতে দেখে সাব্বির খানিকটা থেমে বাঁকা দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, সেটা প্রিন্সিপাল স্যার বলতে পারবে ভালো কেন ডেকেছে ঋতুকে। তবে তোমার টাইমিংটা খুব ভালো বলতে হবে আয়ান।
সাব্বিরকে নিজের নাম ধরে ডাকতে দেখে সাথে সাথে চমকে ওঠে আয়ান। সাব্বির ওপর সন্দেহ দৃষ্টি তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে ওঠে, তুমি আমার নাম জানলে কিভাবে? তুমি? আয়নের এমন কথায় বাঁকা হাসে সাব্বির। পরে আয়নের দিকে তাকিয়ে থেকে রহস্য নিয়ে বলে ওঠে, জানবো না বস, সবই জানা আমার প্রতিটা ব্যক্তি সম্পর্কে। সাব্বির এমন কথায় খানিকটা রেগে যায় আয়ান। আয়ানকে রাখতে দেখে মুহূর্তে সাব্বিরের কথা ঘুরিয়ে বলে ওঠে, কুলগুল, এতটা হাইপার হওয়ার কি আছে? শুধু যে আমি তোমাকে চিনি এটা কিন্তু মোটেও নয়। আমার সাথে সাথে এই ভার্সিটির প্রতিটা সদস্য চিনে তোমাদের, মানে খান বাড়ির সদস্যদের। কারণ এই ভার্সিটিটা তো খান পরিবারের সদস্যদের তৈরি করা, তাই ওই সুবাদে আমি বা বাকিরা সবাই তোমাদের চিনে থাকে ব্যাস। সাব্বির এমন কথা যেন মন ছুঁতে পারেনি কোনোভাবেই। কেমন একটা সন্দেহ রয়ে গেল সাব্বিরের ওপরে। আয়ান কেন জানি মনে হচ্ছে সাব্বির যেটা বলছে সেটা সত্য নয়, ওর বাকি আরও অনেক কিছু সত্য রয়েছে, কিন্তু সেটা কি তা এখন দেখার সময় নেই আয়নের। কারণ আয়ন এখানে এসেছে মায়ার সাথে আলাদা কথা বলতে। নিজের বিষয়ে দিন দিন মায়ার আচরণের প্রতি আয়নের বেশ সন্দেহ হয়, আর সেই সন্দেহটাই ক্লিয়ার করার জন্য মূলত ভার্সিটিতে আসা, মায়ের সাথে দেখা করতে। কারণ কাল রাতে হৃদ মায়াকে কোলে করে ডাইনিংয়ে নিয়ে এসেছিল, কিন্তু মায়া এতে কোনো রকম রিয়াক্ট করেনি, উল্টো হাসি মুখে ছিল। তাই আর এই মুহূর্তে সাব্বিরকে নিয়ে ভাবার সময় নেই। কথাগুলো ভেবে আন সাব্বিরের দিকে তাকিয়ে বলে ওঠে, যাই হোক, কেন জানি তোমার কথা সত্যতা খুঁজে পাচ্ছি না আমি। তবুও তোমাকে নিয়ে এই মুহূর্তে কিছু করতে চাই না। তুমি তোমার রাস্তায় যেতে পারো, আর মায়ার যদি কারো সাথে দেখা করা লাগে তো সেটা আমি দেখে নিব। এখন তুমি আসতে পারো। আয়নের এমন কথায় আবারও বাঁকা হাসে সাব্বির। পরে সে এক পলক মায়ের দিকে তাকিয়ে থেকে আয়নকে উদ্দেশ্য করে বলে, কষ্ট পেলাম খুব, তবে কোনো একদিন আপনার থেকেও এই সময়টা নিয়ে নিব আমি পাওনা রয়ে গেলাম, তাই একদিন সবটা পুষে নিব সবার থেকে। আসি আমি এবার বস। দুটো আঙ্গুল দিয়ে বাঁকা করে সাব্বির আয়নকে সালাম দিয়ে আস্তে করে ঘুরে চলে যায় নিজের গন্তব্যের দিকে। যতটা রহস্য নিয়ে এসেছিল ততটা রহস্য নিয়েই চলে যায় সাব্বির। মায়া সাব্বিরের আসা যাওয়াটা নিয়ে কিছুই বুঝতে পারেনি, আর না বুঝতে পেরেছে সাব্বিরের বলা প্রতিটা কথা। আয়ন সাব্বিরের প্রতিটা কথা মানে বুঝতে না পারলেও হৃদ সবটা বুঝতে পারে, এবং সাব্বিরের না বলা কথাগুলো মাঝে মাঝে বলতে না পারা মায়ার সাথে কাজটা বুঝতে পারছে হৃদ। কারণ এতক্ষণ হৃদ সম্পূর্ণ কথাগুলো লাইনে প্রতিটি নির্ভর শ্রোতার মতো শুনে গেছে দাঁতে দাঁত চেপে। কারণ আজ যদি আয়ন ঠিক সময় না আসতো তাহলে অনেক কিছু হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, হৃদ মায়ার প্রোটেক্টের জন্য বডিগার্ড রেখেছেন যারা মায়াকে 24 ঘন্টা প্রোটেক্ট করবে। তাহলে আজ মায়াকে রেখে সব কটা হারামির বাচ্চারা কই গেল? আজ কাউকে ছাড় দিবে না হৃদ, না বউকে আর না মায়ের বডিগার্ডগুলোকে। মায়া এজন্য শাস্তির দণ্ডভোগী হবে, কারণ মায়ার পর পুরুষের সাথে কোথাও কেন যেতে চেয়েছিল? ও কি বুঝে না ও সবাই আপন নয়? কিছু মানুষ শত্রু আছে ওর, আর এজন্যই তো সবসময় হৃদ তার বউকে নজরবন্দি করে রাখত সব জায়গাতে। কথাগুলো ভাবতে ভাবতে রেগে মেগে ফুট স্পিডে মায়ের ভার্সিটির উদ্দেশ্যে গাড়ি চালাচ্ছে হৃদ। সাব্বির যাওয়ার সাথে সাথে আয়ন মায়ের দিকে তাকিয়ে পড়ে। ভুরু কুচকে তাকিয়ে থাকার পর বলে উঠে, কে ছেলেটা? আয়নের এমন কথায় মায়া দূরত্ব বলে ওঠে, এই ভার্সিটি সিনিয়র ভাইয়া উনি। মায়াকে ঝটপট উত্তর দিতে দেখে আয়ন খানিকটা থেমে আবারও মায়াকে উদ্দেশ্য করে বলল, তো তোমাকে কোথায় নিয়ে যেতে চেয়েছিল? আয়নের এমন কথা মায়া ঠোঁট উল্টে বলে ওঠে, আমি জানি না তো, তাহলে যেতে চাইছো? আয়নের বাকি কথাগুলো শেষ করার আগে একটা কার হঠাৎ করে ফুল স্পিডে এসে মায়ের সামনে থামে। মায়ের এতটাই কাছে যে মনে হচ্ছে গাড়িটি মায়ের ওপরে উঠে যেতে। পা দুটো ছুঁয়ে ছুঁয়ে গাড়ির চাকার সাথে আকস্মিক ঘটনার তাল সামলাতে না পেরে মায়া ভয় পেয়ে সাথে সাথে নিজে দোকান চেপে ধরে, চোখ দুটো বন্ধ করে নেয়। আয়ানও হঠাৎ এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না, কিন্তু
গাড়িটাকে আসতে দেখে আয়ন দ্রুততার সঙ্গে এগিয়ে এসে মায়ের সামনে একটা হাত রেখে ওকে আতলিয়ে নেয় প্রোটেক্ট করার জন্য। এমন তো অবস্থার সাথে সাথে হৃদ প্রচণ্ড রেগে গাড়ি থেকে নেমে হাতে একটা হকি স্টিক নিয়ে মায়ের দিকে তেড়ে যায়। আর মায়ের দিকে হৃদকে নিজের দিকে তেড়ে আসতে দেখে খুশি হয়ে যায়। পরে ঝটপট করে আয়ানকে ছেড়ে দিয়ে হৃদের দিকে তাকায়। হৃদ হকি স্টিক হাতে নিয়ে মায়ের দিকে তেড়ে আসতে আয়ান বাধা হয়ে দাঁড়ায় হৃদ সামনে। কোথা থেকে কি হয়েছে বিষয়টা কিছু বুঝতে পারছে আয়ান, তবে হৃদের এমন হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝতে পারছে না আয়ান। হঠাৎ করে হৃদকে মায়ের ভার্সিটির সামনে থেকে ভীষণভাবে চমকেছে আয়ান, কিন্তু এখন নিজের সামনে মায়াকে অকারণে আঘাত করবে সেটা মেনে নিতে পারছে না আয়ান। তাই হৃদের সামনে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে পড়ে। আয়নকে মায়ের সামনে দাঁড়াতে দেখে কোনো রকম প্রতিক্রিয়া হলো না হৃদে। উল্টো আয়ানকে পার হয়ে মায়ের দিকে তেড়ে যেয়ে আয়নের হৃদের বুকে বরাবর হাত বাড়িয়ে ধাক্কা মারে। হঠাৎ করে ধাক্কা দেওয়ার তাল সামলাতে উঠতে পারেনি হৃদ, সাথে সাথে 2 কদম পিছিয়ে যায় আয়ান থেকে। আয়ান রেগে দাঁতে দাঁত চেপে হৃদের দিকে তাকিয়ে আছে। আর যাই হোক, মায়াকে আর অত্যাচার হতে দিবে না হৃদের কাছে, তাই সে এর জন্য যা করা প্রয়োজন সে সবটা করবে। আয়ান এই বিষয় মনে স্থির করে 2 হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে থাকে। হৃদ আয়নের এমন আচরণে মোটেও চমকায়নি, উল্টো আয়নের প্রতি হৃদ কৃতজ্ঞতা আছে। আয়ন হৃদের অনেক বড় উপকার করেছে এখানে ঠিক টাইমে এসে, তাই আপাতত হৃদে আয়নের প্রতি কোনো ক্ষুব্ধ নেই। হৃদ আয়নকে এক পলক দেখে নিয়ে কোনো কিছু না বলে আবারও মায়ের দিকে তেড়ে যায়। এতে করে আবারও আয়ান বাধা হয়ে দাঁড়ায় হৃদের কাজে। পরে আয়ান রেগে হৃদের শার্টের কলার চেপে ধরল। মায়ার পিছন থেকে ভয়ে দূরত্ব দৌড়ে এসে হৃদকে জড়িয়ে ধরে শক্ত করে। মায়ের এমন কাজে থমকে যায় আয়ান। পরে ধীরে ধীরে নিজের হাতে বাঁধন হালকা হয়ে আসে হৃদের শার্টের কলার থেকে। পরে মায়ের দিকে অবিশ্বাস্য নজরে তাকিয়ে থাকে নিজের মধ্যে ভয় নিয়ে। আর এই ভয়টা হয়তো মায়াকে হারানোর জন্য পাচ্ছে আয়ান মায়ার আচরণে। তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। তারপর কি করতে চায় মায়া সেটা দেখতে চায় আয়ান, তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়া হঠাৎ জড়িয়ে ধরা হৃদের রাগকে ধীরে ধীরে কমে এসে একটা পর্যায়ে শান্ত হয়ে যায়। পরে শান্ত দৃষ্টিতে আয়ানকে এক পলক দেখে নিয়ে হৃদকে মায়ার 2 হাত শক্ত করে জড়িয়ে ধরে নিজের সাথে আরও শক্ত করার জন্য। কারণ হৃদ অনেকটা ভয় পেয়েছিল মায়াকে নিয়ে। আজ যদি হারিয়ে ফেলত মায়াকে তাহলে সেও মরে যেত। মায়াকে ছাড়া বাঁচাটা তার জন্য দুষ্কর হয়ে পড়েছে। তার বউকে ঠিক রাখা তার সর্বোচ্চ চেষ্টা করে থাকে হৃদ। কথাগুলো ভেবে হৃদ শান্ত হয়ে যায়। হৃদকে শান্ত হতে দেখে মায়া হৃদের বুকে নিজের মাথা রাখা অবস্থায় আস্তে করে আদুরে সুরে বলে ওঠে, আমি আর এমন করব না, প্রমিস। তুমি কি করেছো সেটা তুমি কি জানো? না তো জানি না, তবে আপনি তো আমাকে অকারণে আঘাত করবেন না আমি জানি। মায়ার এমন কথা হৃদ মায়াকে নিজের বুকে থেকে তুলে সামনে দাঁড় করিয়ে ভুরু কুঁচকে তাকিয়ে থেকে বলল, কে বলেছে আমি তোমাকে অকারণে আঘাত করি না? আমি তোমাকে সবসময় অকারণে আঘাত করে থাকি, আর এখন তাই করতাম। দেখনি তুমি? হৃদের এমন কথা মায়া কনফিডেন্সের সাথে বলে ওঠে, মোটেও নয়, আমি সব বুঝি। আপনি তো বলেন যে আপনি কখনো কারণ ছাড়া কিছু করেন না, আর আমাকে তো করতেই পারেন না কিছু। আপনি শুধু আমাকে ভয় দেখানোর জন্য এই লাঠিটা নিয়ে এসেছেন, তাই না? মোটেও নয়। আর মায়া এমন কথা আয়ান আহত সুরে অবিশ্বাস্য গলায় বলল, এতটা বুঝো তুমি হৃদকে? মায়া সম্মতি জানিয়ে বলে ওঠে, বুঝি তো। মায়া উত্তর শুনে মুহূর্তে আয়ান স্তব্ধ হয়ে যায়। নিজের চোখের সামনে সব কিছু যেন অন্ধকার অন্ধকার লাগছে, সাথে সব কিছু যেন গুলিয়ে ফেলছে। কি থেকে কি বলবে মায়াকে সেটা বুঝতে পারছে না। তবু মায়ার কাছ থেকে সবটা জানার জন্য আবারও বলে ওঠে, কি করে
আর তোমার কেন মনে হচ্ছে যে আজ হৃদ তোমাকে ভয় দেখানোর জন্য হকি স্টিকটি নিয়ে এসেছে আঘাত করতে নয়? আয়ানের এমন কথায় মায়া আবারও কনফিডেন্সের সাথে বলল, কি করে আঘাত করবে উনি আমাকে? তুমি দেখোনি তোমার ভাইয়া লাঠিটা নিয়ে আসার সময় ওনার হাতটা কাঁপছিল প্রচণ্ডভাবে। আর প্রিয় মানুষের ওপর রাগ অভিমান দেখানো যায় কিন্তু আঘাত করা যায় না। তোমার ভাইয়া করতো না শুধু আমাকে ভয় দেখাতে, নিজের ভিতরে ভয়টা কাটানোর জন্য। যা ওনার চোখে ছিল আমাকে নিয়ে, সে ভয়টা কাটাতো আমাকে ভয় দেখিয়ে। মায়ের কথাগুলো শুনে হৃদ চমকে উঠে মায়ের দিকে তাকিয়ে থাকে অবিশ্বাস্য নজরে। কারণ আজ মায়াকে বড় বড় আর বোবো লাগছে হৃদের কাছে। হৃদের মনে হচ্ছে মায়া হৃদকে বুঝতে শিখে গেছে, যার যেন হৃদ না বলা কথাগুলো আজ মায়ের চোখে পড়ে যায় ভালো করে। আর আয়ান আজ শুধু মায়ের কর্মকাজে বারবার ধাক্কার পর ধাক্কা খাচ্ছে। কি বলবে বা কী করা উচিত কিছু বুঝতে পারছে না। তাই আটকে আসা গলায় ঠোঁট কামড়িয়ে নিজের কান্নাটাকে চেপে ধরে থেমে থেমে আস্তে করে বলল, তুমি সব কিছু বুঝতে শিখে গেছো মায়ু পাখি। আর সেজন্য এখন চোখের ভাষাও পড়তে শিখে গেছো ভালো করে। আর সেটা কি করে, কবে হলো তুমি এতটা বড়? আয়নের এমন কথা মায় নিজেকে সংযত করে ভুরু কুঁচকে বলে ওঠে, দাদিকে বলবা না তো? আয়ন নিজের মাথাটা নাড়িয়ে সুমতি জানে যে বলবে না। আয়ানের সুমতি পেয়ে মায়া হালকা লাজুক হেসে মিষ্টি সুরে নিচের দিকে তাকিয়ে থেকে বল, আমি তোমার ভাইকে ভালোবাসি। মায়ার কথা যেন মুহূর্তে পাথরে মূর্তি হয়ে যায়। কোথায় আছে, কি হয়েছে, কোনো কিছুই বোধগম্য হচ্ছে না আয়ানের। মুহূর্তে থমকে গিয়ে পুরো আকাশ সমতুল্য একটা বোঝা যেন আয়নের মাথার উপর পড়ে যায়। আয়নের প্রথম ভালোবাসা ছিল মায়া। সেই সাথে সাথে কোনো নারীকে নিয়ে স্বপ্নগুলো ছিল প্রথম যা এখন মায়ার লাস্ট একটা কথার মাধ্যমে ভেঙে গেল। শুধু যে আয়নের মন ভেঙেছে সেটি কিন্তু নয়, সেই সাথে সাথে আয়নের পুরোটা ভেঙে গুলে ধ্বংস হয়ে গিয়েছে এই মুহূর্তে। যাকে নিয়ে তার শত শত স্বপ্ন ছিল, তার এক পলক শেষ হয়ে গেছে সবটাই। আয়ন শক্ত হয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মায়ার কথাগুলো শুনে আয়ান অনুভূতি শূন্য হয়ে পড়ে জায়গায়। থমথমে পরিবেশ, কারো মুখে কোনো কথা নেই। মায়া হৃদের সামনে ভালোবাসি কথাটা প্রকাশ করতেই লজ্জায় সিটিয়ে আছে বলে চুপ করে আছে মাথা নিচু করে। আর হৃদ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। হৃদের চিন্তা ভাবনার বাইরে ছিল এমন কিছু। হৃদ জানত ওর বউ ওকে ভালোবাসে কিন্তু কখনো মুখে প্রকাশ করেনি। মায়া সেটা কিন্তু এইভাবে প্রকাশ করবে সেটা ভাবতেই পারেনি। তাই বউয়ের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে হৃদ। ভার্সিটির খালি মাঠে তিনজনে তিন রকম অনুভূতি নিয়ে আছে। আয়ান ভরাক্রান্ত কষ্ট নিয়ে দাঁড়িয়ে থাকলেও অন্যজন বেশ খানিকটা আনন্দ সুখীতে দাঁড়িয়ে আছে হতবাক হয়ে। আর মায়া নিজের লজ্জা ভরা দৃষ্টি লুকানোর সেই চেষ্টায় আছে। কারণ হঠাৎ করে কী থেকে কী বলে ফেলেছে হৃদের সামনে সেটা বুঝতে পেরে এখন লজ্জা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এমন থতমত পরিবেশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে আয়ার মাটিতে হাঁটু গিরে বসে পড়ে অনুভূতি শূন্য হয়ে। মাটির দিকে এক পলকহীন চোখ তাকিয়ে থাকে। আয়নকে হঠাৎ করে মাটিতে বসতে দেখে চমকে ওঠে হৃদ। পরে মায়া হঠাৎ করে আয়নকে এইভাবে বসতে দেখে ঝটপট এগিয়ে যেতে পিছন থেকে হৃদ বাধা প্রদান করে মায়াকে। হৃদ মায়াকে উদ্দেশ্য করে নিষিদ্ধ সুরে বলে ওঠে, ডন্ট। মায়া হৃদের এমন কথা মুহূর্তে থেমে যায়। পরে হৃদের দিকে করুণ দৃষ্টিতে এক পলক তাকিয়ে থেকে আবারও ঘাড় ঘুরিয়ে আয়নের দিকে তাকায়। পরে হঠাৎ করে আয়নের কি হলো বুঝতে না পারে চিন্তিত সুরে বলে ওঠে, মায়াকে বলতে না দিয়ে হৃদ বলে ওঠে, নো মোর ওয়ার্ড, গাড়িতে গিয়ে বসো রাইট নাও। হৃদের এমন শক্ত গলা
কথা শুনে মুহূর্তে মায়া বোকা বনে যায়। হঠাৎ করে আবার হৃদের কি হতে পারে বিষয়টি ভেবে উঠতে পারছে না মায়া। তাই নিজে দৃষ্টি বদল করে পরপর দুজনের দিকে এক পলক তাকিয়ে থেকে চুপচাপ ধীর পায়ে এগিয়ে যায় হৃদের গাড়ির দিকে। পর আবারও ঘাড় ঘুরিয়ে আয়নকে এক পলক দেখে নিজে আস্তে করে গাড়িতে উঠে বসে পিছনের সিটে। মায়া যেতে কষ্টে ফুঁপে ওঠে আয়নকে ফুপাতে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড় হৃদ, কারণ হৃদ আয়নের মনের অবস্থা বুঝতে পেরে মায়াকে এইসব থেকে দূরে যেতে বলেছে। হৃদ চায়নি মায়ার সামনে আয়নের ফিলিংসটা প্রকাশ পাক, কারণ এতে করে আয়ান ছোট হতো আর মায়া ইতিহস্ত বোধ করুক। পরে হয়তো মায়া কখনো আয়নের সামনে আসতে চাইতো না লজ্জায়। তাই দুজনের দিকটা বুঝে হৃদ মায়াকে আয়ন এর কাছে আসতে দেয়নি। আর তাছাড়া আয়ন এই অবস্থার জন্য হৃদ কিছুটা হলেও দায়ী। তাই নিজেকে স্বাভাবিক করে হৃদে আয়নের সামনে হাঁটু গেড়ে বসে পরে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে,